রাত 8টার দিকে অভিককে প্রাণ এয়ারপোর্ট থেকে রিসিভ করে সোজা অরণ্যের বাসায় এসেছে অরণ্যকে কিছু পেপার দিতে আর জরুরি আলাপ করতে। কিন্তু অরণ্য বাসায় ছিল না, হসপিটালে ছিল। বাসায় জেসমিন বেগম, অনন্যা, আকাশ আর কাজের মেয়ে রিমি ছিল। জেসমিন বেগম অভিক আর প্রাণকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। ছোট থেকেই তাদের এই বাসায় যাতায়াত, তাই ওরা আসার পর থেকে জেসমিন বেগম নিজের কথার ঝুলি খুলে বসেছেন। সেই সাথে এটা সেটা খাইয়েই যাচ্ছে। এইদিকে জেসমিন বেগম নিজের ছেলের বিষয়ে টুকটাক তথ্য জেনে নিচ্ছে। আকাশও ওদের নিজের ভাইয়ের মতোই মনে করে। একসাথে বসে আড্ডা দিচ্ছে। অনন্যা দূর থেকে প্রাণকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। এসে একবারও তার কথা জানতে চায়নি, মেয়েটা মরে গেল নাকি বেঁচে আছে। একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি। সপ্তাদশী কিশোরীর মনে অভিমানের ঘন কালো মেঘ জমেছে। সে আর দেখবে না এই প্রাণ পুরুষকে, ফোনও দিবে না। যে বুঝে না তাকে একদমই বোঝাতে যাবে না। লুকিয়ে লুকিয়ে তাদের দেখতে গিয়ে হঠাৎই মায়ের ডাক পড়ে। যাবে কি যাবে না ভাবতে ভাবতে অভিকের নজরে পড়ে যায়। অভিক প্রফুল্ল আর বিস্ময়ের কণ্ঠে বলে ওঠে, এই আমাদের অনু। কিরে তুই এত বড় হয়ে গেলি? পুচকিটা যে এত বড় হয়ে গেল চিনতেই পারছি না। কি খেয়ে এমন ভাইয়ের মতো খাম্বা হলি রে? অনন্যা চমকে উঠল। এই যা, তাকে দেখে ফেললো। এবার যেতেই যে হবে। সে এবার ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়ের পাশে বসলো সোফায়। অনন্যা অভিকের কথা শুনে বেশ লজ্জা পেল। সে যে বড় হলো, কই আরেকজনের চোখে তো পড়ছে না। মনে মনে বলল। আকাশ অভিকের কথা শুনে উপহাস করে বলল যে, এই অনু তো আমার মতো গরিব অবলা ছেলের হক মেরে খেয়ে এত বড় হলো, এরপরও দাম নেই। মুখটা একেবারে কাদো কাদো করে ফেললো। অনন্যা ফুঁসে উঠল। তার এই প্রাণ ভাইয়ের সামনে এটা বলতে হলো। সে চোখ গরম করে তাকালো আকাশের দিকে। আকাশ তাকে দেখে একটা শয়তানি হাসি দিল, যেন বিকালের প্রতিশোধ নিল। তার থেকে আজ 2000 টাকা খুশিয়ে ছাড়ল। বজ্জাত মেয়ে। অনন্যার সঙ্গে আর ঝগড়া লাগালো না। সে অভিকের পানে চেয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, মানুষ কি আর আজীবন ছোট থাকে ভাইয়া? সময়ের সাথে সাথে বড় হয়, আর মেয়েরা একটু তাড়াতাড়ি বড় হয়। এই কথাটা যেন প্রাণের দিকে আর চোখে তাকিয়েই বলল। প্রাণ তখন অনন্যাকে উদ্দেশ্য করে বলল, তাই নাকি রে? তুই যে আমার কত সার্জিনসিস হিসু করে তার হিসাব নেই। তুই বড় হয়ে গেছি। সেই কয়দিন আগে না পুতুল এনে দেওয়ার জন্য বায়না ধরলি? আর কি সেই কান্না ভাবা যায়? সেইবারের পরীক্ষা দিবি না বলে বলে অনশন করলি। আকাশের সাথে ডেইলি চকলেট চিপস নিয়ে ঝগড়া হয়। একজন আর একজনের মাথা ফাটাস। সে নাকি বড় হয়েছে। এ কথাটা একটু টেনে ন্যাকা স্বরে বলল প্রাণ। মুহূর্তেই পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। আর আকাশ তো মাটিকে গড়াগড়ি করে হাসা শুরু করে দিল। অনন্যা তো একবারে হা হয়ে বসে রইল। সব যেন তার মাথার উপর দিয়ে গেল। সবাই তার মজা উড়াচ্ছে। সে প্রাণের দিকে গরম দৃষ্টিতে তাকালো আর বলল, আগের দিন বাগে খেয়েছে। এটা বলেই দৌড়ে চলে গেল। প্রায় 1.5 ঘন্টা পর অরণ্য আসে। গাড়ি পার করে ক্লান্ত পায়ে বাসায় পা রাখতেই অভিক আর প্রাণ তাকে ঝাপটে জড়িয়ে ধরে। অরণ্য অবাক হয়ে বলল, অভিক, তোর তো আরো কয়েকদিন পরে আসার কথা ছিল। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। অভিক অরণ্যের পিঠে চাপড় মেরে বলল, একা একা ভালো লাগছিল না, তাই সব ফর্মালিটিস পূরণ করে চলে এলাম। প্রাণ প্রফুল্লতা চিত্তে বলল, এইবার শালার সানাই বাজাইয়া ছাড়ুম। কি কস অভিক? অভিক তাল মিলিয়ে বলল। হ মামু। অরণ্য বিরক্ত হলো তাদের কথা শুনে। সে তাদের বসতে বলে ফ্রেশ হতে চলে গেল। একসাথে বসে ডিনার করবে। আজমির চৌধুরী বাসায় এসে প্রাণ আর অভিককে দেখে বেশ খুশি হলেন। যাক, আজ আড্ডা বেশ জমবে। তারা সবাই একসাথে বসে হইচই করে হাসি গল্প গুজবের মধ্যে ডিনার শেষ করল। অরণ্য, প্রাণ আর অভিক ছাদে গিয়ে বসল। অবস্থার উন্নতি হয়েছে কিছু? প্রাণকে উদ্দেশ্য করে অরণ্য বলল চিন্তিত স্বরে। প্রাণ গাম্ভীর্য আনলো চোখে মুখে। হ্যাঁ, আগের থেকে এখন অনেক ভালো। তবে মেডিসিনগুলা নিয়মিত নিয়ে হবে। আর কিছু মেডিসিনের প্রয়োজন তার। অভিক এবার অরণ্যের দিকে চেয়ে প্রাণের প্রতি বেশ আত্মবিশ্বাস নেই বলল, প্রাণ যেহেতু বিষয়টা হ্যান্ডেল করছে, তবে শিওর থাক তুই অরণ্য, সব ঠিক হয়ে যাবে। অরণ্য এবার হতাশ চিত্তে প্রাণকে বলল, তুই যে ডিসিশনটা নিয়েছিস তার উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না তো? প্রাণ আত্মবিশ্বাস নিয়ে বলল, তুই নিশ্চিত থাক। আর তুই তোর দিক থেকে
চেষ্টা করে যা। রাতের আড্ডা শেষে যে যার বাড়ি চলে গেল। অরণ্য তাদের এগিয়ে দিয়ে আসলো। তারপর সে নিজের রুমে এসে শুয়ে পড়ল। মানুষ বড্ড একা, রাতের মতোই নিশ্চুপ। তার একাকিত্বের সঙ্গী হলো নিকোটিন আর মদ। মদের নেশা সে ফাইনাল ইয়ারে থাকতে ধরেছিল। লন্ডনে গিয়ে ডেইলি করত, কিন্তু দেশে ফেরার পর আর মদের নেশা তাকে আকৃষ্ট করেনি। এর থেকে বড় নেশায় আসক্ত সে। মদের নেশা থেকেও বড় নেশা কোনো নির্দিষ্ট মানুষের মায়ায় আসক্ত হয়ে যাওয়া। মদের নেশায় কাটানো গেল, এই নেশা কাটানো যায় না। এই যে মরণ নেশা। পদ্ম সরোবরে স্নিগ্ধ মুখশ্রীর এক সুদর্শন যুবক একগুচ্ছ পদ্ম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি যে মায়া সেই মুখশ্রীতে। সরোবরের পাশে বাঁধা ছোট্ট এক তরি, আর পাশেই কিনারা ঘেঁষে স্বচ্ছ সাদা কাশফুলের সমারোহ। অম্বরে সাদা মেঘের ভেলা ভাসছে। প্রভাকরের নরম আভা মুখে উপচে পড়ছে। মুখে এক টুকরা হাসি নিয়ে হাতে রাখা পদ্মগুচ্ছ নিয়ে ভালোবাসা মিশ্রিত মায়াময় কণ্ঠে ডাকছে, কোমল, এই কোমল। ঠোঁটের হাসিটুকু যেন বিস্তৃত হচ্ছে। কোমল। ছায়া ঘুম থেকে অরূপতা বলে চিৎকার দিয়ে উঠল। হাত পায়ে কম্পন, ঘরমাক্ত মুখশ্রী, ভয়ার্ত দৃষ্টি, শরীরে মৃদু কম্পন। আশেপাশে তাকালো, কাউকে খুঁজল। উত্তেজিত মনোভাব, থমথমে মুখ, চোখ উপচে পানি পড়ছে। বিছানা থেকে নামল। শক্তি যোগে ড্রয়ারের কাছে গেল, চাবি খুঁজল। লক খুলে বের করলো এক অতি পুরনো চিঠি। চিঠির ভাঁজ খুলল। বুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। অরূপদা, আমাকে ক্ষমা করো। আমি যা সইতে পারছি না, এই অপরাধ বোধ আর কতদিন বইতে হবে। আত্মগ্লানিতে পুড়ে ছাই হয়ে যাচ্ছি যে। তখন সে দেখলো কেউ আসলো নরম পায়ে হেঁটে। সেই যুবকটি, তার মুখে মৃদু হাসি লেগে আছে। আবারও ডাকলো, কোমল। ছায়া যেন এক ঘোরের মধ্যে আছে। ভুলে যাস কেন? মেয়ের ভালো থাকা হলো সুনিপুণ দক্ষতা। এই ধরনের বুকে কয়জনই বা ভালো থাকতে পারে? আর ভালো রাখা হলো এক প্রকার যোগ্যতা। আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু আমরা ভালো রাখতে জানি না। ভালোবাসার মানুষকে যে ভালো রাখতে হয়, কিন্তু দেখ, সেই দিক থেকে আমি তুই দুজনই ব্যর্থ। আমি তোকে ভালো রাখতে পারলাম না, আর তুইও কিন্তু তাকে ভালো রাখতে পারলি না। হঠাৎই যেন যুবকটি হাওয়ায় মিলিয়ে গেল। ছায়া খুঁজলো তাকে, বার কয়েক ডাকলো, অরূপদা, তুমি কোথায়? ফিরে এসো। এই দেখো, আমি ভালো মেয়ে হয়ে থাকবো, খুব ভালো থাকবো, আর সবাইকে ভালো রাখবো। তার ডাকগুলো যেন দেয়ালে প্রতিধ্বনিত হয়ে আবার তার কাছেই ফিরে আসলো। নীরা দূর থেকে ছায়াকে পর্যবেক্ষণ করলো, এরপর ধীর পায়ে এগিয়ে এলো। ছায়ার মাথায় হাত রাখলো। ছায়া নীলাকে অস্পষ্ট স্বরে বলল, অরূপদা। নীলা ছায়াকে আদুরে সরে বলল, কেউ নেই ছায়া, তোর আবার বহুদিনের পর হ্যালুসিয়েশন হচ্ছে। দুঃখ করিস না, তোর একবার ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। ছায়া তখনও নীলার বুকে মাথা রেখে ফুপিয়ে যাচ্ছে। নীলা একটা স্লিপিং পিল ছায়ার দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে ছায়ু, দেখবি ঘুম চলে আসবে। ছায়া বাথরুমের মতো খেয়ে নিল। মেয়েটার উপর তার অগাধ বিশ্বাস। এরপর ছায়া নীলার কোলে মাথা রাখলো। নীলা ছায়ার মাথায় আদুরে হাত বুলিয়ে দিচ্ছে। ধীরে ধীরে ঘুমের রাজ্যে প্রবেশ করেছে যেন ছায়া। ছায়া ঘুমিয়ে গেলে নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে। আর কতদিন মেয়েটাকে যন্ত্রণা সহ্য করতে হবে কে জানে। ক্লাসরুমে তৃতীয় বেঞ্চে ছায়া, মেঘা আর নীলা বসে আছে। ছায়ার মুখটা আজ বেশ বিষণ্ণ, কিন্তু আজ মেঘার খুব খুশির দিন। কিন্তু ছায়ার মুখ ভার দেখে সে খুশিটা আর প্রকাশ করতে পারছে না। ছায়াকে প্রশ্ন করলো মেঘা, এই ছায়া, আর কতক্ষণ এমন নীরব হয়ে থাকবি? তোর চুপ থাকা দেখে আমার নিজেরই মুখ চুলকাচ্ছে। নীলাও মাথা দুলিয়ে মেঘার সাথে সহমত প্রকাশ করলো। হ্যাঁ, একদম ঠিক বলেছিস মেঘা। এই ছায়া, তোর পেটে ব্যথা করে না? এত কথা যে পেটে জমিয়ে রাখিস। ছায়া আজ তাদের কথার কোনো প্রত্যুত্তর করলো না। এমনটাই হয়। আজ প্রথম ক্লাসটাই ডক্টর অরণ্যের। আজকাল তার দিন বেশ ব্যস্ত কাটছে। সে তাড়াহুড়ো করে রুমে আসলো। সবাই সালাম দিল, সেও সালামের উত্তর দিল। আপনাদের সবার জন্য একটা জরুরি নোটিশ আছে। আপনাদের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পাবলিশ করা হয়েছে। ক্লাস শেষে নিয়ে যাবেন। মুহূর্তে ক্লাস জুড়ে গুনগুন শুরু হলো। এই মেঘা, এইবার তোর প্রিপারেশন কেমন রে? নীলা জানতে চাইলো হতাশ হয়ে। তার প্রিপারেশন এইবার বেশ খারাপ। অবশ্য প্রতিবারই খারাপ থাকে। ছায়াটা সাথে আছে তাই একটু নিশ্চিন্ত থাকে। মেঘা হাই তুলে জবাব দিল, মোর প্রাণনাথ বাংলাদেশে
এসে গেছে। পরীক্ষার কথা না জিজ্ঞাসা কইরা বিয়ার কথা জিগাবি, বুঝছস? যেন ফুস করে নিঃশ্বাস ফেলল। হা, আর কতকাল জানি তার সিঙ্গেল থাকা লাগে। এইদিকে ছায়া আজ কোনো শব্দ করছে না, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না পরীক্ষার কথা শুনে। অরণ্য তার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়েছিল অনেকক্ষণ, কিন্তু ছায়ার আচরণ তাকে বরাবরই হতাশ করছে। কিপ সাইলেন্ট স্টুডেন্টস, আপনাদের পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি। গিভ ইউর বেস্ট। ক্লাস করানোর ফাঁকে ফাঁকে অরণ্য ছায়াকে লক্ষ্য করল। ছায়া বরাবরের মতোই নির্বিকার। অহনা ক্লাস করছে নাকি অরণ্যকে দেখছে বোঝা দেয়, চোখের পলক ফেলছে না। তার ভালোবাসা প্রকাশ করার সময় আসছে। এক্সামটা শেষ হলেই তার মনের কথা জানিয়ে দেবে। তবে আগে বাবাকে বিষয়টা জানানো দরকার। বাবা তার সব আবদার পূরণ করে, এইবারও নিশ্চয়ই হতাশ করবে না। এইসব ভাবতেই ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। কেবিনে 15 মিনিট ধরে ছায়া বসে আছে। অরণ্য তার সামনে চেয়ারে বসে চেয়ার দৌড়াচ্ছে, না ছায়াকে যেতে দিচ্ছে আর না কোনো কিছু করতে বলছে, যেন কিছু গভীরভাবে পরখ করছে। ছায়ার চোখের নিচে কালো দাগ, মুখটা শুকিয়ে গিয়েছে, চোখের মুখে শোকের প্রগাঢ়তা। অরণ্য নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা কাউকেই কিছু বলে না। এরকম চলতে থাকলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। অরণ্য হালকা কাশি দিয়ে ছায়ার দৃষ্টি আকর্ষণ করল। এবার ছায়া মুখ তুলে তাকালো। দেখুন মিস, আপনি এখন অ্যাডাল্ট, ম্যাচিওর, বোঝার বয়স হয়েছে। আপনাকে এরকম বিষণ্ণতা মানায় না। আপনার ফিউচার পেশা ডাক্তারি। আপনি কি জানেন একজন ডক্টরের হাসি দেখে রোগীরা কনফিডেন্স পায়? তাদের ওপর কতটা ইফেক্ট করে? আপনাকে নিজের মনের ওপর কাবু করতে হবে। ঘুরতে যান বান্ধবীদের সাথে, নিজেকে একটু সময় দিন। সামনে পরীক্ষা, নিজেকে প্রস্তুত করুন। কিছুক্ষণ থেমে সে আবারও বলল, সুখ, দুঃখ, হতাশা এইগুলো জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। কারো জীবনে নিরবিচ্ছিন্ন সুখ থাকে না, আবার কারো জীবনে কেবল দুঃখই থাকে না। দুঃখ আছে বলেই আমরা সুখের মূল্য বুঝি। দুঃখকে জীবনের সাথে করেই চলতে হয়। তবে দুঃখকে এত প্রায়োরিটি না দিয়ে ওভারকাম করতে শিখুন। ছায়া বেশ মনোযোগ দিয়ে শুনল কথাগুলো। তার মনে অরণ্যের জন্য সম্মান দিন দিন বাড়ছে, কিন্তু পূর্বের কিছু আচরণ তাকে ভাবাচ্ছে। সে অরণ্যের সাথে সম্মতি প্রকাশ করে প্রস্থান করে। ছায়ার যাওয়ার পানে অরণ্য নির্নিমেষ তাকিয়ে রইল। আজকে প্রাণকে দাওয়াত দিয়েছেন আজমির চৌধুরী স্বয়ং। বিশেষ তলব করেছেন। ছেলে যথেষ্ট বুঝদার হলেও বাবা মায়ের সন্তানের প্রতি দায়িত্ব থাকে, তাদের চিন্তা হয়। অরণ্যের বিষয়ে কথা বলতেই প্রাণের বিশেষ তলব। প্রাণ আজ যথেষ্ট ব্যস্ত হলেও আজমির চৌধুরীর কথা ফেলতে পারেনি, তাই আজ হাফ ডের ছুটি নিয়ে চৌধুরী বাড়ি হাজির। আজমির চৌধুরী প্রাণকে বিশেষ তলব করলেও তিনি ইমার্জেন্সি ওটিতে আটকে যাওয়ার জন্য প্রাণকে 1-2 ঘন্টা অপেক্ষা করতে বললেন ফোন দিয়ে। এইদিকে অনন্যা আজ বেজায় খুশি। মায়েদের শাড়ি পরলে নাকি বড় বড় লাগে, তাই সে মনে মনে ঠিক করলো আজ সে শাড়ি পরবে। কিন্তু শাড়ি তো তার নেই, আর শাড়ি পরতে পারে না। সে কিছুক্ষণ ভাবলো, কিছু একটা ভেবেই মায়ের রুমের দিকে দৌড় দিল। মাম্মাম, আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন। সবাই একসাথে প্ল্যান করেছি শাড়ি পরব, কিন্তু আমার তো শাড়ি নেই, আর আমি পরতেও পারি না। জেসমিন বেগম বেশ অবাক হলেন। এই মেয়ে পরবে শাড়ি, যে মিনিটে মিনিটে রাস্তায় হোঁচট খায়, কোনোদিন শাড়ি নাম নেয়নি, আজ হঠাৎ করে শাড়ি পরবে। তাই তিনি বলল, বান্ধবীর জন্মদিন আগে বলিসনি কেন? আকাশকে বা অথবা তোর বাবাকে একটা গিফট নিয়ে আনতে বলতাম। এখন কার সাথে মার্কেটে যাবি? আর শাড়ি সামলাতে পারবি? এইটুকে মেয়ে। অনন্যা তার কথায় স্থির। সে পরবে মানে পরবেই শাড়ি। তাই জেসমিন বেগম আর মেয়ের সাথে না পেরে আলমারি খুলে খয়েরি রঙের একটা জামদানি শাড়ি বের করল। শাড়িটির পাড়টা লাল সোনালি রঙের, আর তাতে রয়েছে হালকা কারুকাজ। শাড়ি বের করে মেয়েকে সুন্দর করে পরিয়ে দিল নিজ হাতে, আর অনেকগুলো সেফটি পিন দিয়ে আটকে দিল যাতে না খুলে যায়। শাড়ি পরিয়ে জেসমিন বেগম যেমন থ মেরে বসে আছেন, মুখে হাত দিয়ে। মেয়েটাকে শাড়ি পরে বড় বড় লাগছে। মেয়েটা কবে এত বড় হলো? চোখের পলক না। সময় কোন দিক দিয়ে চলে যায় গেল। সেই দিন না মেয়েটা হলো, একটু একটু করে কথা শিখলো, হাঁটা শিখলো, স্কুল গেল বাবার হাত ধরে, ভাইয়ার কাঁধে চড়ে, বাজারে গিয়ে এটা খাবে সেটা খাবে বলে কান্না জুড়ে দিত। আকাশের সাথে দিলে 1000 বার ঝরগা লাগাইতো। জেসমিন বেগম চোখে হাসলেন মেয়েকে দেখে। কাছে ডেকে হাতের কনিষ্ঠ আঙ্গুল টেনে নখে কামড় দিয়ে বললেন, কারো নজর না লাগুক আমার মিষ্টি মা পরিটার।
তিনি মেয়েকে সাজিয়ে দিলেন মনের মতো করে। মাথায় একটা গাজরা পরিয়ে দিলেন, হাতে চুড়ি, গলায় ক্রিস্টাল পাথরের মালা আর কানে ঝুমকা, ঠোঁটে হালকা লিপস্টিক খয়েরি রঙের। এরপর মোবাইল বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিলেন। বাবা আর ভাইকে দেখাতে হবে তো মেয়েটা আজ সাজলো কি সুন্দর লাগছে। অনন্যা বেশ খুশি খুশি লাগছে। সে গিয়ে বসার ঘরে উকি দিল, দেখলো প্রাণ মোবাইলের দিকে চেয়ে আছে। সে গিয়ে কিছুক্ষণ প্রাণের আশেপাশে ঘুরঘুর করল। এ কি, সে চেয়েই দেখছে না অনন্যকে। অনন্যা এইবার প্রাণকে ডাকলো। ভাইয়া শরবত খাবে, বানিয়ে দিই? প্রাণ এইবারও তাকালো না তার দিকে, মোবাইলের দিকে দৃষ্টি রেখে বলল, আরে পিচ্ছি, কেমন আছিস? সর্বরানটি আসার সাথে সাথেই দিয়েছে, আর খাবো না এখন। অনন্যা বেশ হতাশ হলো। সে এত কষ্ট করে কার জন্য শাড়ি পরলো, অথচ সে তাকিয়েই দেখছে না। একটু দেখলে কি হয়, এই যে তার মা তার কত তারিফ করছে, তাকে কি সুন্দর বলছে। এই সুন্দর এই প্রাণ পুরুষ না দেখলে যে বৃথা হওয়া যাবে। সে কিছুক্ষণ উকি ঝুঁকি দিল প্রাণের মোবাইলের দিকে, কিন্তু প্রাণ তাকালো না। তাই সে আর কিছু না বলে চলে গেল নিজের রুমে। জেসমিন বেগম প্রাণের কাছে এসে বসলেন। বাবা, তুই তো এখন ফ্রি আছোস, একটু অনুকে মার্কেটে নিয়ে যেতে পারবি? একটা গিফট কিন্তু অনু, তার বান্ধবীর জন্মদিন। একা ছাড়বো না আজ। আকাশ ভার্সিটিতে, অন্য আর তোর আঙ্কেল হসপিটালে। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি নিয়ে যাচ্ছি এই পুচকিকে। জেসমিন বেগম নিশ্চিন্ত হলেন। ছেলেটাকে তার অনেক ভালো লাগে। সে ছোটবেলা থেকে দেখছে কত ভদ্র আর বিনয়ী, কোনো খারাপ অভ্যাস আজ চোখে পড়েনি। অনন্যার এতক্ষণ মন খারাপ থাকলেও প্রাণের সাথে যাবে শুনে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। সে গিয়ে গাড়িতে বসলো আগে ভাগে প্রাণের পাশে। সে প্রাণকে ডাক দিয়ে বলল, ভাইয়া দেখো তো, আমার লিপস্টিক নষ্ট হয়ে গিয়েছে নাকি? এইবার প্রাণ চাইলো, কিন্তু কিছু বলল না। সে দৃষ্টিতে কি ছিল জানা নেই। কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি চালাতে মনোযোগ দিল প্রাণ, কিন্তু এইটুকু তাকানোতেই অনন্যা ব্যাপক লজ্জা পাচ্ছে। ইস, তার গাল দুটো যে লাল হয়ে যাচ্ছে। প্রাণ এবার মুখ খুলল। কি রে, প্রেম টেম করে বেড়াচ্ছিস না কি রে? দেখে তো তাই মনে হয়। আবার কেমন জানো, তোর গালটাল একদম লাল হয়ে যাচ্ছে, ব্যাপার কি রে? অনন্যার এবার মুখ চুপসে গেল। সে প্রেম করে বেড়ালো কবে? এই মানুষটা ছাড়া সে কি আর কারো কথা ভাবতে পারে? উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। কিছুক্ষণ পরে গুনগুন করে অভিমানী গলায় গাইল, তোমাকে বুঝি না প্রিয়, বুঝো না তুমি আমায়। দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়। প্রাণ মুচকি হাসলো। সেও এলোমেলো কণ্ঠে আওড়ালো, তুলনাহীনা জলের কিনার, তুলনাহীনা জলের কিনার, খয়েরি কুড়ির ফুল সূর্যের খুঁজে বেড়ায়। অনন্যা যেন খুশিতে বিহ্বল হলো, সেই সাথে অবাক। চমৎকার গায়ে তার প্রাণ সখা। মুখে চলে এলো এক টুকরো হাসি। জানালার বাইরে তাকালো এবার। সব যেন মুহূর্তেই পাল্টে গেল। সব এত সুন্দর লাগছে কেন তার কাছে? এই মুহূর্তটা থমকে যাক। মানুষ প্রেমে পড়লে তার সব কিছুতেই ভালো লাগে। তার মনে শতরঙ্গা প্রজাপতিরা উড়ে বেড়ায়, যেমনটা অনন্যার মনে উড়ে বেড়াচ্ছে এখন। প্রাণের মনে কি চলছে কে জানে। সে কি আদৌ এই আবেগপূর্ণ কিশোরীর মন বুঝতে পারছে, নাকি বুঝেও চুপ থাকছে উপযুক্ত সময়ের আশায়? মানুষের মন বোঝা বড্ড মুশকিল। মার্কেটের সামনে আসতে অনন্যাকে প্রাণ নামতে বলে। অনন্যাকে একটা ফুলদানি পছন্দ করে দেয় বান্ধবীকে গিফট হিসেবে দিতে, কিন্তু গিফট কিনা শেষ হতে অনন্যার শাড়ির কুচি ধরেই দিল দৌড় এক টেডি বিয়ারের দোকানের দিকে। প্রাণ মাথায় হাত দিয়ে বলে, এই মেয়ের নাকি বড় হয়েছে, এখন ওই বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিল। এই অনু দাঁড়া, আর দৌড়াবি না, যা দরকার আমারে বল, তাও দৌড়াবেস না। তোর কিছু হইলে তোর ভাই মরে বাস দিবে। প্রাণও হাতে গিফট নিয়ে অনন্যার পেছনে দৌড়। প্রাণ দোকানে গিয়ে দেখে অনন্যা একদমই বাচ্চাদের মতোই এই পুতুল সেই পুতুল দেখছে, আর মুখে হাসির ফোয়ারা। প্রাণ এগিয়ে গিয়ে একটা টেডি বিয়ার পছন্দ করল। সেটা অনন্যাকে দেখাতেই তারও বেশ পছন্দ হলো। প্রাণ নিজে অনন্যাকে টেডি বিয়ার কিনে দিল। অনন্যা টেডি বিয়ারটা পেয়ে বেশ খুশি হলো। খুশির ঠেলায় প্রাণকে জড়িয়ে ধরে বলে ওঠে, মেনি মেনি থ্যাঙ্কস প্রাণ ভাইয়া। আমাকে মোটেও বাচ্চা ভাববেন না, আর 1 বছর পরেই আমি প্রাপ্তবয়স্ক হয়ে যাব। এই টেডি বিয়ার গুলোর প্রতি আমার ভীষণ দুর্বলতা আছে, তাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম একটু।
প্রাণের যেন শ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। অনন্যাকে গা থেকে সরিয়েই বলে, হইছে হইছে, মোরে ছাড়ি দে। অনন্যার বিষয়টা বেশ মজা লাগলো। প্রাণ ভাইয়া কি তবে লজ্জা পাচ্ছে? সে গা দুলিয়ে হাসে। আজকের দিনটি তার আজীবন মনে থাকবে। আজমির চৌধুরী বেশ সিরিয়াস ভঙ্গিতে সোফায় বসে আছে। প্রাণ তার অপর পাশে মুখোমুখি বসে আছে। প্রাণ, আমি তোমাকে আমার ছেলের মতো স্নেহ করি। অরণ্যের বেস্ট ফ্রেন্ড তুমি। তার উপর মানুষের মন অন্যদের তুলনায় বেশ ভালোই বুঝো। তাই আমি আশা করছি আমি তোমার থেকে নির্ভুল তথ্য পাবো। প্রাণ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অরণ্য কি যেন সবসময় চিন্তা করে, নিজেকে ব্যস্ত রাখতে চায়। বিয়ের কথা উঠলেই এড়িয়ে চলে। সে আজকাল অতিমাত্রায় ধূমপান করে। এইভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বে। সে আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তুমি তার বন্ধু, কিছু একটা করো। প্রাণ নীরবে তপ্ত শ্বাস ফেলে। আমি চেষ্টা করব আঙ্কেল, আমার উপর বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। অরণ্যকে কিছুদিন নিজের মতো ছেড়ে দিন। তার নিজেকে বোঝা প্রয়োজন, জানা প্রয়োজন। যেই দিন পড়বে সেই দিনই সব ঠিক হয়ে যাবে, দেখে নিয়েন। আর অরণ্যের বিয়ে খুব শীঘ্রই হবে, সময়ের অপেক্ষা মাত্র। প্রায় 1 সপ্তাহ কেটে যায়। এইদিকে কাল থেকে পরীক্ষা শুরু। ছায়া পড়াশোনায় বেশ মনোযোগী। আশেপাশে তাকানোর সুযোগ কই তার। একদিকে নীলা হাই হতাশ করছে, পড়াশোনায় মন কই তার। সে তো সবসময় আড্ডা দেওয়া, ঘুরুঘুরি, গল্পগুজব নিয়েই মতে থাকে। শুধু পরীক্ষা কাছে আসলেই তার যত চিন্তা শুরু। পরীক্ষা ব্যবস্থাটা না থাকলে বোধহয় ভালো হতো। ছায়া 2 কাপ দুধ চা বানালো বেশ মজা করে, একটা তার নিজের জন্য আর একটা নীলার জন্য। নীলা তার হাতের দুধ চা বেশ পছন্দ করে। ছায়া নীলার রুমে গিয়ে নীলার টেবিলে চা রাখলো। নীলা টেবিলে বইয়ের ভাঁজে মাথা রেখে ঝিমুচ্ছে। ছায়া মুচকি হাসে, মেয়েটা পারেও বটে। ছায়া আস্তে করে নীলাকে ডাকলো। নীলা হকচকিয়ে উঠল। এই রে, সকাল হয়ে গেল, আমার আরো অনেকগুলো চ্যাপ্টার বাকি। ছায়ু, কি হবে রে আমার? ছায়া এবার বেশ জোরেই হেসে দিল। নীলার মাথায় চাটি মেরে বলে, সকাল হয়নি, এখন মাত্র 10টা বাজে। এই নে তোর প্রিয় চা। চা খেয়ে শরীরটা চাঙ্গা করতো, দেখবি ঘুম জানালা দিয়ে পালাবে। নীলা হাফ ছেড়ে বাঁচল। সন্ধ্যার পর থেকে সে ঝিমোচ্ছে। পড়া কিছুতেই হয়নি ভালো করে। না, এইবার একটু সিরিয়াস হওয়া উচিত। ছায়া নিজের রুমে গেল নিজের চাটা হাতে নিয়ে। পড়ার টেবিলে যে না বসবে তখনই মোবাইল বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে বাবার নামটা জলজল করছে। ছায়া ফোনটা রিসিভ করে কানে ধরল। কেমন আছো মামুনি? ভালো আছো? শরীর ঠিক আছে? ছায়া নিঃশব্দে হাসে। বাবা তাকে খুব ভালোবাসে, সেটা সে জানে। আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছি আমরা। কাল থেকে তোমার পরীক্ষা শুরু। ভালো করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিও, কেমন? আর ঠিক মতো খেয়ে নিও। এই নাও, তোমার মা কথা বলবে। পরীক্ষা যাতে ভালো হয়, আর পরীক্ষার হলে যাওয়ার আগে ডিম সেদ্ধ অবশ্যই খাবে, আর নিজের খেয়াল রেখো। মীরা বেগম বেশ চিন্তিত হয়ে বলে উঠলেন। ছায়া তাদের সবাইকে আশ্বস্ত করে, আমি খেয়ে নিব, তোমরা নিজের খেয়াল রাখো। আর রোজিকে এত বকাবকি করো না, এত চাপ দিও না। পড়াশোনা নিয়ে এত চাপাচাপি করা ঠিক হবে না। কাল পরীক্ষা, তাই তোমরা আজ এত ভালোবাসা দেখাচ্ছ আমাকে, বুঝতে পারছি। কিছুটা তাচ্ছিলের স্বরে বলল মাকে, আমাদের ভালোবাসা কখনোই বুঝবে না তুমি। মীরা বেগম বেশ উচ্চ স্বরে বললেন। আর কোনো কথা হলো না। ছায়া ফোনটা রেখে দিল। তার এখন আর পড়তে ভালো লাগছে না। এখন সে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকবে। তার ঠিক 15 মিনিট পর উঠে পড়বে। মোবাইলের মেসেজ টোন বেজে ওঠে তখনই। ছায়ার মেসেজটা ওপেন করতে মন চাইল না। চোখ বন্ধ করেই পড়ে থাকলো। সকাল 6:30। নীলা বেঘরে ঘুমাচ্ছে। মেয়েটা কত ঘুমায়, পরীক্ষা আসলে ঘুম দ্বিগুণ বেড়ে যায়। ছায়া ডেকে তুলল নীলাকে। ঘুম হয়েছে মহারানীর? এইবার যে উঠতে হয়। নীলা উঠলো, ঠোঁট ফুলালো। আর একটু ঘুমালে কি হয়? নীলা উঠে ফ্রেশ হয়ে পড়ায় বসলো। এইদিকে ছায়ার পড়া প্রায় শেষের দিকে। সে উঠে ঝটপট নুডলস রান্না করে ফেললো 2 জনের জন্য। ব্রেকফাস্ট করে মোবাইল হাতে নিতেই দেখে আননোন নাম্বার থেকে মেসেজ। সে ওপেন করলো। মিস ছায়া, কাল থেকে এক্সাম, তাই এত রাত জেগে পড়বেন না। সারা বছর পড়েছেনই, একদিন রাতে পড়ে বিদ্যাসাগর হয়ে যাবেন না। পর্যাপ্ত গ্লুকোজ আর মিনারেল জাতীয় খাবার খাবেন। ছায়া বুঝলো এটা কে পাঠিয়েছে, কিন্তু রিপ্লাই দেবার প্রয়োজন বোধ করলো না। খাবার খেয়ে রেডি হয়ে গেল আর প্রয়োজনীয় সব গুছিয়ে ফেললো। নীলা আর ছায়া বের হয়ে গেল এক্সামের
কেমন আছো আপুরা? আজ থেকে বুঝি পরীক্ষা শুরু? ছায়া আর নীলা সম্মতি জানালো। নীলা জিজ্ঞেস করল, হ্যাঁ বিজয়, আজ আমাদের পরীক্ষা শুরু। তোমার পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা ভালোই চলছে। এই তো সামনেই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা। আঙ্কেল আন্টি ভালো আছে? রিফা আপুর কি অবস্থা? ছায়া জানতে চাইলো বেশ সাবলীল ভাবেই। আম্মা আব্বা ভালোই আছে, আর রিফা আপুও বেশ ভালো আছে। উত্তর দিয়েই বিজয় রিক্সা ডেকে আনলো আর ছায়া নীলাকে সাবধানে পৌঁছে দিতে বলল। ছেলেটা আজকালকার যুগের মতো না, বেশ ভদ্র। এই বয়সে ছেলেমেয়েরা কতটা অশান্ত আর বেপরোয়া হয়, কিন্তু সেই জায়গায় ছেলেটা বেশ মার্জিত। মেডিকেল কলেজের সামনে নামতেই অরণ্যের মুখোমুখি হয় ছায়া। অরণ্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। নীলা সালাম দিলেও ছায়া তাকালো না অব্দি অরণ্যের দিকে। ছায়া নিজের পরীক্ষার হলে চলে গেল। প্রথম বর্ষের স্টুডেন্টদের সাথে তাদের সিট পড়েছে। ছায়ার সিট পড়েছে বাম দিকে, সাবির শাড়ির সাইডের দিকে। নীলার সিট পড়েছে ছায়ার থেকে 2 বেঞ্চ পেছনে, আর মেঘা পড়েছে মাঝের সারিতে। পরীক্ষা শুরু হলো। ছায়া বেশ শান্তভাবে পরীক্ষা দিল। নীলাকে আর মেঘাকেও একটু হেল্প করলো, যতটুকু করা যায় আর কি। কেমন হয়েছে রে তোদের পরীক্ষা? দাঁত কেলে জিজ্ঞেস করলো মেঘা। হি, আমি তো ভেবেছি আজই আমার কেল্লা ফতে, কিন্তু বেঁচে গেলাম। নীলাও হাসতে হাসতে জবাব দিল। এইদিকে ছায়াও আজ বেশ হাসি খুশি। পরীক্ষা আজ তারও বেশ ভালো হয়েছে। তোরা তো দেখছি ফাটিয়ে দিয়েছিস মেঘা আর নীলা। আজ কিন্তু প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। এই শোন না, আমার একটা বই লাগবে, লাইব্রেরিতে যাব। তোরা একটু অপেক্ষা কর মাঠে, আজ একসাথে ফুচকা খেতে যাব আমরা, পরীক্ষা ভালো হবার খুশিতে। নীলা জোরে লাফিয়ে উঠলো ইয়াহু বলে, আর মেঘা তো ছায়াকে জড়িয়েই ধরলো। কতদিন পর আজ ছায়া হাসছে, আবার নিচ থেকে ঘুরতে যেতে চাইছে। আজ ট্রিট আমি দিচ্ছি গাইস, তোদের দুলাভাই এসেছে লন্ডন থেকে। একটু লাজুক হেসে কথাটি বলল মেঘা। ছায়া আর মেঘা চোখ বড় বড় করে ফেলল। দুজনেই উচ্চ স্বরে বলে উঠল, দুলা ভাইয়া। এই মেঘা, তোর বিয়ে হবে কবে? মেঘা এবার ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, আরে বান্ধবীর বিএফকে তো দুলাভাই যাকে, জানোস না হারামিগুলা। নীলা আর ছায়া গা দুলিয়ে হাসলো। হাসতে হাসতে দুজনেই শেষ। ছায়া লাইব্রেরির দিকে পা বাড়ালো, আর নীলা মেঘা মাঠের দিকে। লাইব্রেরিতে আজ তেমন কেউ নেই, সবারই পরীক্ষা চলছে, তাই লাইব্রেরির দিকে তেমন কেউই আসেনি। লাইব্রেরির ভিতর একজন বই খুঁজছিল, সেটা কে ছায়া দেখার ইচ্ছা পোষণ করেনি। ছায়া একটা বই খুঁজছিল, সেই বইটা একটু পেছনের সারিতেই লাইব্রেরির ভিতরের দিকে। একটা বইয়ের বেশ কিছু অংশ তার ছিঁড়ে গিয়েছে বলতে কেউ ছিঁড়ে ফেলেছে। সেই বইটাই লাগবে। ছায়া খুঁজতে খুঁজতে অনুভব করলো কেউ ছায়ার পেছনে আছে। সে আর কাছে আসছে ধীরে ধীরে। ছায়া পেছনেই ঘুরবে সেই মুহূর্তে কেউ তার গা ঘেঁষে দাঁড়ালো। তার গা থেকে কড়া ম্যান পারফিউমের ঘ্রাণ আসছে। ছায়ার কেমন জানি লাগছে। ছায়ার পেটে গিয়ে ঠেকলো লোকটির সুঠাম বক্ষে। লোকটির উষ্ণ নিঃশ্বাস ছায়ার কাঁধে আছড়ে পড়ছে। ছায়া শিউরে উঠেছে। তখনই কানে আসে, আপনার মোবাইল কোথায় মিস? ছায়ার বুক ধক করে ওঠে। অরণ্য একটা বই তাক থেকে বের করলো ছায়ার মাথার উপর দিক দিয়ে, আর সেটা ছায়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, কাল তো এই সাবজেক্টের পরীক্ষা, নিশ্চয়ই এই বইটাই খুঁজছিলেন, দেখুন তো। এইটা বলে অরণ্য সরে যায়। ছায়া হাফ ছাড়ে, তার দমটা এখনই বের হয়ে যেত। ঘটনাটি খুব দ্রুত হয়ে যায়, যার জন্য ছায়ার রিয়াকশন দেওয়ার সময় পায়নি। এবার ছায়া পিছনে ফিরে রয়ে শোয়ে অরণ্যের দিকে তাকায়। তার শরীর কিঞ্চিত কাঁপছে। সে দেখলো এই বইটাই খুঁজছিল সে এতক্ষণ। আর মনে মনে অরণ্যের বেশ তারিফ করল যে অরণ্যের সিক্স সেন্স খুবই ভালো।